সত্যি বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে যত চেষ্টাই করো না কেন মনের আশা যে পূর্ণ হয় না সেটা আবারও প্রমাণ পেলাম। ওই যে কথায় আছে না, কপালেতে নেই কো কি ঠকঠকালে হবে কি, আমার অবস্থা হয়েছে সেই রকমই। চলো তোমাদেরকে পুরোটা বলি, আর হ্যাঁ শুরু থেকে একটু শুরু করা যাক। অনেকেই জানো যে আমি কিছুদিন আগে গেছিলাম দিল্লি, আর তার জন্য চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস। শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ে বিকেল 4:50। রাজধানীতে গেলে ইউজুয়ালি সবাই রাজধানী এক্সপ্রেসেরই খাবার নেয়, তো তাই জন্য এত খাবার এখানে পড়ে আছে, আর যেই খাবারের ট্রেতে আছে স্যান্ডউইচ, অমলেট, ভুজিয়া, ব্লা ব্লা ব্লা। বাট উই হ্যাভ বাঙালি মা, যে 20 ঘন্টার ট্রেন জার্নির জন্য 3 ডিবে লুচি এবং তার সাথে চাউমিন, আলু ভাজা, বেগুন ভাজা কি কি বানিয়ে নিয়ে যায়নি। ডিনার করে ওপেন করলাম এই বেডরোল গুলো। বেডরোলে ছিল একটা টাওয়াল, 2টো বেডশিট আর একটা ব্ল্যাঙ্কেট, এক্সট্রা বলতে একটা করে জলের বোতল ছিল। নেক্সট ডে সকালে উঠে চা খেলাম, আর তখন দেখলাম প্রায় দিল্লির কাছাকাছি পৌঁছেই গেছি। সকাল 11:30টার মধ্যে নামলাম নিউ দিল্লি স্টেশন, আর বুক করলাম একটা ক্যাব, কারণ ক্যাবে করে যাওয়া দিল্লির মধ্যে সব থেকে ইজি। কারণ আমায় যেতে হতো নয়ডার দিকে, আর নয়ডা নিউ দিল্লি থেকে বেশ খানিকটা দূরত্ব আছে, তাই এত লাগেজ নিয়ে নয়ডা পর্যন্ত আমরা মেট্রো করে যাওয়ার রিস্ক নিই। বেসিক্যালি দিল্লি গিয়ে আমরা উঠেছিলাম আমার মাসতুতো দিদির বাড়িতে, আর ওখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল জিম করবেট, আর তার জন্যই তার আগের দিন আমরা ওদের বাড়িতে স্টে করেছিলাম। ওই দিন রাত্রিটা নয়ডাতে কাটিয়ে আমরা পরের দিন ভোর ভোর রেডি হয়ে গেলাম বেরোবো বলে, কারণ আমাদেরকে 7 ঘন্টার প্রায় রোড জার্নি করতে হতো জিম করবেট পৌঁছানোর জন্য। তো যথারীতি আমরা ভোর ভোর বেরোই, কিন্তু ওই দিন দিল্লিতে কি এমন প্রবলেম ছিল আমি জানি না, কিন্তু এত বড় একটা জ্যাম লেগেছিল যে সেই জ্যাম ছাড়তে ছাড়তে প্রায় 3 ঘন্টা লেগে যায়, আর আমাদের ব্রেকফাস্ট করতেই প্রায় বেজে যায় 12টার বেশি। এত কিছুর মধ্যেও কিন্তু ব্রেকফাস্টটা ছিল সুপার টেস্টি, পনির আলু পরাঠা আর তার সাথে লস্যি। যদিও এখানে সার্ভিস ছিল খুবই খারাপ। এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম যে আমাদের বোধহয় শুরুটাই খারাপ এই জার্নির, হয়তো পরে গিয়ে বেশ ভালোভাবে হবে, কারণ আমরা যাচ্ছি জিম করবেট, আর সেখানে গিয়ে বাঘ দেখলে আশা করি মনটা ভরেই যাবে। ফাইনালি পৌঁছে গেছিলাম জিম করবেট ন্যাশনাল পার্কের সামনে, আর সেখান থেকে আমাদের যে রিসর্ট ছিল সেটা একটু ডিস্টেন্সে ছিল। তো আমরা ডিরেক্ট জিম করবেট ন্যাশনাল পার্কের অফিসে কথা না বলেই আমরা চলে আসি হোটেলে। ভাবি যে হোটেলে একটুখানি ফ্রেশ হয়ে তারপর আমরা করবেট ন্যাশনাল পার্কের দিকে যাব এবং খোঁজ নেব যে কবে কিভাবে আমরা সাফারি করতে পারবো। এই হলো আমাদের রিসর্ট। এই রিসর্টের নাম ছিল দ্য করবেট গ্রিনস। এই এত সুন্দর রিসর্ট দেখে কিন্তু বুঝতেই পারছো এটা একটা ডিলাক্স রিসর্ট, যার রুম রেন্ট কিন্তু খুব একটা কম নয়, 5,500 টাকা পার নাইট, প্লাস জিএসটি, সার্ভিস ট্যাক্স, আরো অনেক কিছু ট্যাক্স আছে, তো সব মিলে বেশ খানিকটা কস্টলি। আর এই রিসর্টে না প্রত্যেকটা কটেজ সিস্টেমের রুম আছে। চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। এখানকার বাথরুমটা অসাধারণ ছিল, কিন্তু তার খানিকক্ষণ পরেই দেখলাম যে এখানে এসি থেকে জল পড়ছে। ওয়াও, মানে একটা 5,500 টাকার হোটেলের রুম নিচ্ছি আমি পার নাইট, তারপরেও এসি থেকে জল পড়ছে, এবং কন্টিনিউ বলার পরেও ওদের কোনো সার্ভিসই নেই যে সেটা ওরা কোনো ব্যবস্থা নেবে বা তার জন্য আলাদা করে আমাদেরকে রুম দেবে। তারপর আমরা চলে গেলাম এখানকার সুইমিং পুলের দিকে। সুইমিং পুলটাও যদিও যে খুব ভালো ছিল তা বলবো না, কারণ এখানকার জলটা খুব একটা পরিষ্কার ছিল না, কিন্তু আমাদের যেহেতু কিছু করার ছিল না তাই জন্য আমরা সুইমিং পুলেই ওই সময় এনজয় করতে থাকি। আর ওই রাতটা প্রায় ওখানেই কেটে যায়, কারণ জঙ্গলের আশেপাশে রাত্রিবেলা বেরোনো নিষেধ। নেক্সট ডে মর্নিং এ আমরা ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্টটাও জাস্ট সো। তবে ওই দিন আমরা আবার সকাল সকাল পুলে নেমে যাই, কারণ ওই দিন আমাদেরকে হোটেল থেকে বলা হয় যে ওরা আমাদের সাফারির একটা ব্যবস্থা করে দেবে, এবং তাছাড়া ওরা সবকিছু জানে, ওরা আমাদেরকে নিয়ে সাফারি করতে যাবে যে সময় আমরা বলবো। কিন্তু পরে আমরা জানতে পারি হোটেলের লোকের কাছে কোনো পারমিশনই নেই যে ওরা জঙ্গলের মধ্যে ঢুকতে পারবে। এছাড়াও জঙ্গলের সাফারির জন্য বুকিং করতে হয় একদিন আগে। আমরা যেদিন গেছি বুকিং করতে, অ্যাকচুয়ালি সেই দিন আর কোনো বুকিং স্লট খালিই ছিল না, এবং যে কারণে আমরা কিন্তু জিম করবেটে সাফারি করতেই পারিনি। এবং জিম করবেটে সাফারি করার জন্য বুকিং করতে হয় শুধুমাত্র জিম করবেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এছাড়া আর কোনো অপশনই নেই। লাঞ্চ সেরে আমরা একটু মনমরা হয়ে ভাবলাম যে আশেপাশের কিছু জায়গা ঘুরি, তাই জন্য গেছিলাম কোশি রিভার, যে নদীটা ঠিক একটু আগে দেখলে। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে সেই রিভারে এতটুকু জল পর্যন্ত নেই, শুধুমাত্র পাথর পড়ে আছে। ওখান থেকে চলে গেলাম মারচুলা বলে একটা জায়গায়, কারণ আমরা এমনি কিছু করার ছিল না, তাই জন্য ভাবলাম একটু রোড ট্রিপ করি। সেই রোড ট্রিপের ফাঁকে দেখতে পেলাম একটা সাম্বার হরিণ, আর সেটা একদম আমাদের গাড়ির সামনে এসে গেছিল। যদিও দেখতে খুবই ক্যামোফ্লাজ লাগছে, দেখে বোঝাই যাচ্ছিল না। হঠাৎ করে আমার দিদির হাজবেন্ড মানে আমার জামাইবাবু চোখে পড়ে এই হরিণটা। তো যাক, মন্দির ভালো, সারাদিনে কিছু তো একটা পেলাম। তারপরে ফিরলাম হোটেলে, আর এসেই দেখলাম এইরকম একটা খ্যাত মার্কা স্যান্ডউইচ দিয়েছে। যাই হোক, এত কথা না ভেবে আমরা একটু নাচ টাচ করে শুয়ে পড়লাম। নেক্সট ডে সকালে উঠে গেছিলাম হাইকিং এ। নামেই হাইকিং, এত গরম না জিম করবেটে, মানে ভাবনার বাইরে গরম, যে এত পাহাড়ি এরিয়া আর সেখানে এত গরম। লাভের মধ্যে যেটা হয়েছে, আমি প্রচুর আম কুড়িয়ে নিয়ে এসেছি বা আম পেড়ে
নিয়ে এসেছি, কারণ এখানে আম মনে হয় খুব একটা প্রচলিত না, বা লোকে খায় না কিনা জানি না, কারণ এখানে চারিদিকে আম পড়ে আছে এবং সেগুলোকে ইউজও করছে না। ওই দিন আমাদের দিল্লি ফেরার কথা ছিল, তো ভাবলাম যে একটুখানি রোড ট্রিপ করে আমরা যাবো রানীক্ষেতের দিকে, তারপরে ফিরবো দিল্লি। কিন্তু ভাগ্য এতটাই ওই দিনও খারাপ যে পুরোটাই বৃষ্টি হয়ে গেল এবং আমার রাস্তাটা প্রায় বৃষ্টিতেই কেটে গেল। যদিও হ্যাঁ, ওয়েদারটা একটু সুন্দর হয়ে গেছিল, ওই গরম থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছিল। এটা আমরা আলমোড়ার একটা জায়গাতে যাই এবং সেখানে গিয়ে একটুখানি পাহাড়ি অর্গানিক অথেন্টিক ফুড খাবো বলে আমরা এই পাহাড়ি অর্গানিক হোটেলে যাই, যেখানকার বাইরের ভিউটা ছিল অসাধারণ আর যেখানকার ভেতরের যে অ্যাম্বিয়েন্স সেটাও ছিল অসাধারণ। আর হ্যাঁ, সাথে ফুড কোয়ালিটি ছিল অসাধারণ, তবে ওয়েদারটা কিন্তু ততটাই গরম ছিল। এখানে খেয়েছি এখানকার স্পেশাল ডাল, এখানকার স্পেশাল আচার, যেটা একদম ওখানকার অর্গানিক ফুড, মানে যারা চাষও হয় এখানে, রান্নাও হয় কোনো রকম মেশিন ছাড়া। এটা হচ্ছে লাল ভাত, এর মধ্যে ঘি বা বাটার কিছু একটা মেশানো থাকে, দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ। ওই দিন আমরা দেখলাম রানীক্ষেত যাওয়ার এত সুন্দর সিনিক ভিউ। যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। বাইরে জিম করবেট যদি কারোর যাওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু বুকিং করো অফিসিয়াল ওয়েবসাইট থেকে জিম করবেটের, আর তাও সেটা 2 দিন আগে, না হলে কিন্তু হাল হবে আমারই মতো।